হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বাস ও সম্পত্তির অঙ্ক। তো আমি আপনাদেরকে এখানে গতানুগতিক পদ্ধতিও দেখাবো এবং শর্টকাটে কিভাবে সলভ করতে পারবেন তাও দেখাবো। তো আপনাদের রিটেন এবং প্রিলি দুটাই একসাথে হয়ে যাবে আজকের ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখেন। তো চলুন প্রথমেই আমরা বাসের অঙ্কগুলো করব। তো বাসের অঙ্কগুলো খুবই মজার সহকারে এই অঙ্কগুলো করব। তো দেখবেন যে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো করে ফেলতে পারবেন যখন আমরা শর্টকাটটা দেখাবো। তো প্রথমে আমি গতানুগতিকটি দেখাবো। তো চলুন প্রথমে অঙ্কটিতে আমরা গতানুগতিক পদ্ধতিতে সলভ করি। তো ভিউয়ার্স, প্রথম অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, 5 ভাগের 3 অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে। বাঁশটি মোট কত হাত লম্বা এবং কত হাত কাদায় আছে, অর্থাৎ কত হাত কাদায় আছে জানতে চেয়েছে এবং বাঁশটি মোট কতটুকু লম্বা সেটা আমাকে বের করতে বলেছে। তো এই টাইপের প্রশ্ন গতানুগতিক পদ্ধতিতে অর্থাৎ রিটেনে যদি আপনাদের আসে তাহলে আপনারা যেভাবে সলভ করবেন আমি সেটি দেখিয়ে সবগুলো অঙ্ক শর্টকাটে দেখাবো। তো এবার চলুন প্রথমে আমরা যদি গতানুগতিকে সলভ করতে যাই, প্রথমে আমাকে লিখতে হবে কাদায় ও পানিতে আছে। তো কাদায় এবং পানিতে আছে অর্থাৎ খেয়াল করুন আমার কিন্তু একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায় দেওয়া আছে এবং 5 ভাগের 3 অংশ পানিতে দেওয়া আছে। তো আমরা এই অংশ দুটি যোগ করে নিব, অর্থাৎ 3 ভাগের 1 যোগ 5 ভাগের 3। তো এটাকে আমরা এরপরে লসাগু করে নিব। 3 এবং 5 এর লসাগু হয় 15। 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 5, 5 এর সাথে 1 গুণ করলে হয় 5 1 কে 5। আবার 5 দিয়ে যদি আমরা 15কে ভাগ করি তাহলে পাচ্ছি 3, 3 এর সাথে 3 গুণ করলে হয় 3 3 9। তো উপরে হচ্ছে 9 আর 5, তো 9 আর 5 যোগ করে দেই তাহলে হয় উপরে 14 আর নিচে হচ্ছে 15, অর্থাৎ 15 ভাগের 14 অংশ। এই যে 15 ভাগের 14 অংশ এটা হচ্ছে কাদায় এবং পানিতে আছে, অর্থাৎ মোট কাদায় এবং পানিতে আছে। আপনাদের বুঝার সুবিধার্থে আমি একটু একটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে কল্পনা করুন এটা হচ্ছে একটি বাঁশ। অনেকে এই বাঁশের অঙ্কগুলো বুঝেন না, জাস্ট গতানুগতিকটা একটু ভালো করে বুঝুন, একদম সিম্পল। তো আমাকে বলেছে একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, অর্থাৎ ধরুন এই যে 3 ভাগের 1 অংশ, অর্থাৎ এই যে আমি মার্ক করে দিলাম এই অংশটুকু হচ্ছে কাদায় আছে। এরপরে বলেছে 5 ভাগের 3 অংশ পানিতে। তো ধরে নিন এই 5 ভাগের 3 অংশ পানিতে, অর্থাৎ আমি ঢেউয়ের চিহ্ন দিয়ে দিলাম। এই 5 ভাগের 3 অংশ এতটুকু হচ্ছে পানিতে আছে, আমার এতটুকু হচ্ছে পানিতে আছে। এরপরে বলে দিয়েছে যে 6 হাত পানির উপরে আছে, অর্থাৎ এই যে বাকি অংশটুকু, অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু, এই 6 হাত হচ্ছে পানির উপরে আছে, পানির উপরে আছে। তো আমাকে বের করতে বলছে যে টোটাল বাসটা, এই টোটাল বাসটার দৈর্ঘ্য কত এবং কত হাত কাদার মধ্যে আছে, অর্থাৎ এই যে কাদায় আছে কতটুকু অংশ সেটা আমাকে বের করতে বলেছে। একদম সিম্পল, আগে এই জিনিসটু থেকে আগে খেয়াল করে বুঝে নিন প্রশ্নটা ভালো করে বুঝছেন কিনা। তো এবার আমি সেই জিনিসটাই করলাম, অর্থাৎ কাদায় কতটুকু আছে এবং পানিতে কতটুকু আছে সেটা আগে বের করে নিলাম, অর্থাৎ 15 ভাগের 14 অংশ কাদায় এবং পানিতে আছে। তাহলে একটু খেয়াল করুন তো পানির উপরে কতটুকু আছে সেটা বের করতে পারবো কিভাবে, এই দুইটা থেকে বিয়োগ করে দিব, অর্থাৎ এই দুইটা থেকে যদি আমরা বিয়োগ করে দেই পুরা বাসটাকে, অর্থাৎ পুরা বাসটাকে ধরা হয় 1 অংশ, তাহলে একটু খেয়াল করুন আমরা কিন্তু পানির উপরে কতটুকু আছে সেটা পেয়ে যাব। আমরা লিখে নিচ্ছি পানির উপরে আছে। একটু খেয়াল করুন পুরা বাসটাকে যদি আমরা এক বা সম্পূর্ণ অংশ ধরি, পুরা বাসটাকে যদি আমরা এক বা সম্পূর্ণ অংশ ধরি, তাই এক থেকে আমাদের এই যে টোটাল কাদা এবং পানিতে আছে 15 ভাগের 14 অংশ সেটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা শুধু পানির উপরে কতটুকু আছে অর্থাৎ এই জায়গাটা কতটুকু আছে সেটা পেয়ে যাচ্ছি। এটা হিসাব করলে হয় 15 ভাগের 1 অংশ পানির উপরে আছে, অর্থাৎ 15 ভাগের 1 অংশ পানির উপরে আছে। তো এবার একটু খেয়াল করুন আমার কাদা এবং পানিতে বের করে নিয়েছি আগে, তারপরে পানির উপরে কতটুকু আছে সেটা বের করে নিয়েছি। এবার দেখুন আমার প্রশ্নের ভিতরে বলে দিয়েছে যে 6 হাত পানির উপরে আছে, অর্থাৎ এই যে পানির উপরে আছে সেটার পরিমাণ দিয়ে দিয়েছে, অর্থাৎ 6 হাত পানির উপরে আছে। আর এখানেও আমরা বের করেছি পানির উপরে আছে কত অংশ, 15 ভাগের 1 অংশ। তাহলে আমরা লিখতে পারি বাসটির 15 ভাগের 1 অংশ সমান 6 হাত। কেন? কারণ এই 15 ভাগের 1 অংশটা হচ্ছে পানির উপরে আছে আর প্রশ্নেও আমার দিয়ে দিয়েছে 6 হাত পানির উপরে আছে, যেহেতু এটাও পানির উপরে আছে আর 6 হাতও পানির উপরে আছে তাই আমরা 15 ভাগের 1 অংশ সমান 6 হাত লিখতে পারি। তাহলে আমরা সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য কত সেটা এখন বের করে নিব। সুতরাং সম্পূর্ণ
বাসটির দৈর্ঘ্য বা লম্বা কতটুকু, অর্থাৎ সম্পূর্ণ বাসটার দৈর্ঘ্য সমান 6 উপরে গুণ 15 উপরে চলে যাবে 1 নিচে। তো এইটা কিন্তু ক্যালকুলেশন করলে আমরা উত্তর পেয়ে যাব, অর্থাৎ 6 15 গুণ করে দিব, 6 আর 15 গুণ করলে আমরা পাচ্ছি 90 হাত। তাহলে আমরা সম্পূর্ণ যে বাসটার দৈর্ঘ্য অর্থাৎ বাসটি কত হাত লম্বা, বাসটি 90 হাত লম্বা। তো ভিউয়ার্স, আমরা বাসটির সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে গিয়েছি, অর্থাৎ 90 হাত বাসটি লম্বা। কিন্তু দেখুন আমাকে এখানে আরো একটি জিনিস বের করতে বলেছে, অর্থাৎ কত হাত কাদায় আছে, অর্থাৎ বাসটার কত হাত কাদায় আছে সেটা আমাকে বের করতে বলেছে। এটা বের করা একদম সহজ। সুতরাং কাদায় আছে সমান, কাদায় আছে সমান, এই যে 90 পেয়ে গেছি, পুরা বাসটার দৈর্ঘ্য হচ্ছে 90, সেটা লিখবো 90 গুণ কত অংশ দেওয়া আছে সেই অংশটা এখানে লিখে নিব, অর্থাৎ 3/1। এটাকে জাস্ট কাটাকাটি করে দিব আমরা, 3 30 এ 90, 30 1 30 হাত, তার মানে কাদায় আছে 30 হাত। তো আমরা কিন্তু আমাদের উত্তরটি পেয়ে গিয়েছি। দেখুন আমাদের যে উত্তরটি সেটা হচ্ছে সম্পূর্ণ বাসের দৈর্ঘ্য 90 হাত এবং কাদায় আছে 30 হাত। তার মানে কোনটি হবে সঠিক উত্তর? অপশন ঘ, অর্থাৎ 90 হাত ও 30 হাত। এখন আপনাকে কিন্তু পরীক্ষায় কাদায় আছে কতটুকু সেটাও বের করতে বলতে পারে, অথবা পানিতে আছে কত হাত সেটাও বের করতে বলতে পারে। তো এটাও দেখাই দিচ্ছি, যদি পানিতে কত হাত আছে সেটা বের করতে বলে, অর্থাৎ পানিতে আছে সমান যখন বের করবেন তখন হচ্ছে 90 গুণ, অর্থাৎ এই পানির অংশটা লিখে নেবেন, অর্থাৎ 5/3। এটাকে যদি আমরা কাটাকাটি করি, অর্থাৎ 90 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 18। তো একটু খেয়াল করুন, 3 8 24, হাতে 4, 3 1 3 আর 2 5, অর্থাৎ 54 হাত পানিতে আছে। একটু জিনিস খেয়াল করলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখুন অনেকটা হচ্ছে 2 এ 2 এ 4 মিলানোর মতো। খেয়াল করুন এখানে আমার 54 হাত আছে পানিতে, কাদায় পেয়েছি 30 হাত। তো 54 আর 30 যোগ করুন, যোগ করলে হয় কত দেখুন, 4 8, 5 আর 3 8, 84 হাত আমরা পেয়ে গিয়েছি। আর দেখুন সেই প্রশ্নে আমার দিয়ে দিয়েছিল যে পানির উপরে আছে 6 হাত, সেই 6 হাত এখানে যদি লিখে দেই তাহলে টোটাল যোগ করলে কিন্তু আমরা সেই 90 হাত পেয়ে যাব, যেটা আমার টোটাল কিসের দৈর্ঘ্য, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। তো জাস্ট এটা এমনিতে দেখাইলাম, জাস্ট যদি কখনো প্রশ্নে আসে যে কাদায় কতটুকু আছে পানিতে কতটুকু আছে সেইটা এভাবে করে বের করতে পারবেন। আর সবগুলো বের করলে আপনারা দেখবেন পানির অংশটা এবং কাদার অংশটা এবং যতটুকু পানির উপরে আছে সবগুলো যোগ করলে কিন্তু এই 90 হাত মিলে যাবে, অর্থাৎ সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য মিলে যাবে। তো এটা ছিল আমার গতানুগতিক পদ্ধতি দেখানো, যারা রিটেনের জন্য করবেন তারা এভাবে করে করবেন। তো চলুন এখন আমরা মজায় মজায় শিখবো, অর্থাৎ শর্টকাট পদ্ধতিতে সব অঙ্কগুলো মুহূর্তের মধ্যে শিখবো। তো ভিউয়ার্স, এবার চলুন শর্টকাট পদ্ধতিতে সলভ করব। শর্টকাট পদ্ধতিটা হচ্ছে একদম সহজ, সেটা হচ্ছে একটু খেয়াল করুন। প্রথমে যে কাজটি করবেন, এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে 3/1 অংশ এবং 5/3 অংশ, অর্থাৎ 3/1 অংশ আছে কাদায়, 5/3 অংশ আছে পানিতে। তো আমার ফার্স্ট কাজ হবে যেটা, সেটা হচ্ছে হর, অর্থাৎ এখানে হর হচ্ছে এই ভগ্নাংশের 3 এবং এখানের হচ্ছে 5। এই হরগুলোর লসাগু বের করে ফেলবো, অর্থাৎ হরগুলোর লসাগু নির্ণয় করে ফেলবো। তো 3 আর 5 এর লসাগু কত হয়? 3 আর 5 এর লসাগু হচ্ছে 15, কারণ এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না আর। তো একটু খেয়াল করে দেখুন লসাগু হচ্ছে আমার কত? 15। এই যে লসাগুটা পাবো, অর্থাৎ হরগুলোর লসাগু বের করব। তো লসাগু বের করলে পাচ্ছি কত? 15। এই লসাগুর সাথে অবশিষ্ট যে অংশটা দেওয়া আছে, অর্থাৎ 6 হাত পানির উপরে আছে, এই 6 গুণ করে দিব, অর্থাৎ 6 15 কত হয়? 90। তার মানে 90 হাত হচ্ছে আমার সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য। দেখুন মুহূর্তের মধ্যে বের করে ফেলেছি, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 90 হাত। আমার যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসতো আমি কিন্তু আর অঙ্ক করতাম না, অর্থাৎ আমাকে কিন্তু আরো একটা বের করতে বলেছে যে কত হাত কাদায় আছে। আমি আর বের করতাম না কত হাত কাদায় আছে, কারণ আমি যখন অপশনের দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য এখানে আছে 60, এখানে আছে 51, এখানে আছে 21, এখানে আছে 90। যেহেতু আমার 90 মিলে গিয়েছে এখানে, তাই আমার আর এই 30 হাত নাকি 7 হাত নাকি 17 হাত নাকি 20 হাত কাদায় আছে সেটা না বের করলেও চলবে। এটা হচ্ছে একদম প্রিলির জন্য, অর্থাৎ যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন বা বিসিএস এর প্রিলি পরীক্ষা দিবেন, তো তাদের জন্য কিন্তু আর অতিরিক্ত করে কাদায় কতটুকু আছে সেটা বের করার দরকার নেই, অর্থাৎ 90 হাত উত্তর। চোখ বন্ধ করে ঘ নাম্বার দাগাই দিবেন। তারপরেও যদি দেখেন যে সবগুলোতেই 90 দেওয়া আছে, অর্থাৎ অপশন এখানেও 90, এখানেও 90, এখানেও 90, তখন দেখা যাচ্ছে আমার কাদার কতটুকু অংশ আছে সেটা বের করতে হবে। তো কাদারটা কিভাবে বের করবেন? একদম সিম্পল, জাস্ট
কাদায় যখন বের করতে বলবে তখন এই মোট যেটা আছে প্লেন অর্থাৎ মোট বাঁশের দৈর্ঘ্য সেটা গুণ চিহ্ন দিয়ে যেটা বলবে সেটা গুণ চিহ্ন আকারে লিখে দিবেন, গুণ চিহ্ন দিয়ে 3/1 কাটাকাটি করে দিবেন, 3 × 3 = 90, 30 × 1 = 30। তার মানে কাদায় আছে 30 হাত এবং বাঁশটির মোট দৈর্ঘ্য হচ্ছে 90 হাত। একদম মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবেন। তো চলুন এরকম আরো বেশ কিছু অঙ্ক দেখবো। এবার 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এবার চলুন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। 2 নম্বর অঙ্কটিও একদম সহজ পদ্ধতিতে সলভ করব। তো একটু খেয়াল করুন, আমরা যেই শর্টকাট টেকনিকে যদি সলভ করি অর্থাৎ শর্টকাটে যদি করি তাহলে কিভাবে করব একটু দেখুন মনোযোগ সহকারে। হরগুলোর লসাগু অর্থাৎ এখানে হর আছে 5, 4, 3 অর্থাৎ 5, 4 এবং 3 এর লসাগু কত? তো 5, 4 এবং 3 এর লসাগু হচ্ছে, একটু খেয়াল করে দেখবেন যে 4 × 5 = 20, 3 × 20 = 60 অর্থাৎ 5, 4 এবং 3 এর লসাগু হবে 60। তো আপনারা আশা করি লসাগুগুলো বের করতে পারেন, আর যদি বের করতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোন একটা ক্লাসে লসাগু বের করা শিখাবো। তো 5, 4 এবং 3 এর লসাগু হচ্ছে 60। তো জাস্ট যেইটা লসাগু পেয়েছি তার সাথে আমরা কি করে দিব, অবশিষ্ট যে অংশটুকু দেওয়া থাকবে অর্থাৎ 6 মিটার দেওয়া আছে এই 6 কে গুণ করে দিব, তাহলে আমরা উত্তরটি পেয়ে যাব। অর্থাৎ দেখুন 6, 6 36 আর এই শূন্যটি এখানে বসিয়ে দিলাম অর্থাৎ 360 মিটার। অর্থাৎ দেখুন কত সহজে চোখের পলকে মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারতেছি। অর্থাৎ জাস্ট 3 থেকে 4-5 সেকেন্ডের মধ্যে আমরা অঙ্কগুলো সলভ করে ফেলতে পারবো। তো এরকম টাইপের আরো বেশ কিছু অঙ্ক দেখি চলুন। 3 নম্বর প্রশ্নটিতে কি বলেছে একটু খেয়াল করি চলুন। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যে একটি খুঁটির অর্ধেক লাল, 1/3 হচ্ছে হলুদ এবং বাকি অংশ নীল রং করা হয়েছে। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 18 মিটার হলে কত মিটার নীল রং করা হয়েছে? তো প্রশ্ন দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা কিভাবে করব সলভ একটু খেয়াল করুন। প্রথমেই বলেছে একটি খুঁটির অর্ধেক লাল, অর্ধেক মানে হচ্ছে হাফ, অর্ধেক লাল। তারপরে বলেছে 1/3 অর্থাৎ 3/1। তার মানে দেখুন আমরা ভগ্নাংশগুলো বের করে নিলাম। এরপরে বলেছে বাকি অংশ নীল রং করা হয়েছে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য, অর্থাৎ এখানে আপনার সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, আপনাকে বের করতে বলেছে কত মিটার নীল রং করা হয়েছে। তো একদম সিম্পল। তো চলুন প্রথমে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে 2 এবং 3 এর লসাগু বের করে নিব। তো 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ এই 2 আর 3 এর লসাগু যেটা পেয়েছি, এবার এই 6 দিয়ে আমরা কাজ করব কি, শুধু এই খুঁটির যে দৈর্ঘ্য অর্থাৎ সম্পূর্ণ খুঁটির যে দৈর্ঘ্য সেটাকে যদি ভাগ দিয়ে দিই তাহলে আমরা বাসটির কত অংশ নীল রং করা হয়েছে সেটা পেয়ে যাব। অর্থাৎ নীল রং করা হয়েছে, নীল রং করা হয়েছে সেটা হচ্ছে পুরা যে বাসটা অর্থাৎ সম্পূর্ণ যে বাসটি সেটার দৈর্ঘ্য হচ্ছে 18। সেই 18কে যদি আমরা এই যে এখানে লসাগু পেয়েছি অর্থাৎ 2 আর 3 এর লসাগু 6, সেই 6 দিয়ে ভাগ করে দিব, তাহলে উত্তর পাচ্ছি 3, 6, 18, 3, 6, 18। তার মানে এই যে 3 মিটার এটাই হচ্ছে আমার নীল রং করা হয়েছে, অর্থাৎ অপশন ক হচ্ছে সঠিক উত্তর। একদম সিম্পল, মুখে মুখে করে ফেলতে পারবেন এখন থেকে অঙ্কগুলো। তো ভিউয়ার্স, এরকম আরো একটি অঙ্ক 4 নম্বরে খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে দেখুন। একটি বাঁশের 5/3 অংশ কাদায়, 3/1 অংশ পানিতে এবং 4 মিটার পানির উপরে আছে। সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত এবং পানিতে কতটুকু ছিল, অর্থাৎ পানিতে এটার কতটুকু অংশ ছিল সেটাও বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা শর্টকাট পদ্ধতিতে সলভ করব। কিভাবে করব একটু খেয়াল করুন। অলরেডি আপনারা কিন্তু শিখে ফেলেছেন কিভাবে শর্টকাটে সলভ করা যায়। অর্থাৎ হর যেটি আছে, দুটি ভগ্নাংশের হরের লসাগু নিব, অর্থাৎ 3 এবং 5। 3 এবং 5 এর লসাগু কত? 3 এবং 5 এর লসাগু হচ্ছে 15, অর্থাৎ 5 ও 3 এর লসাগু হচ্ছে কত? 15। তো আমরা যে লসাগুটা পেয়েছি তার সাথে অবশিষ্ট যে অংশটুকু আছে অর্থাৎ 4 মিটার পানির উপরে আছে সেই 4 কে গুণ করে দিব, অর্থাৎ 4, 15 গুণ করলে হয় কত? 4, 15 হচ্ছে 60। অর্থাৎ সম্পূর্ণ যে বাঁশটির দৈর্ঘ্য বের করতে বলেছিল আমাদেরকে, সেই সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য আমরা পেয়েছি 60 মিটার। তো এবার একটু খেয়াল করুন, আমাকে কিন্তু আরো একটা জিনিস বের করতে বলেছে যে পানিতে কতটুকু ছিল। তাহলে আমরা কিভাবে বের করব পানিতে কতটুকু ছিল? 60 গুণ পানির অংশ কত দেওয়া আছে? 3/1, 3/1। জাস্ট এটাকে আমরা কাটাকাটি করলে উত্তর, 3 দিয়ে কাটলে 3 × 20 = 60, 20 × 1 = 20 মিটার। তো আমরা কিন্তু পরীক্ষায় যদি প্রিলিতে আসে এই টাইপের অঙ্ক, আমি আবারও বলছি, আমরা তো করেও পাচ্ছি অর্থাৎ অঙ্কটি সলভ করেও পাচ্ছি যে পানিতে আছে 20 মিটার, কিন্তু আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি
প্রত্যেকটা সময় পরীক্ষার হলে খুবই গুরুত্বপূর্ণ। যখনই আপনারা সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য পেয়ে যাবেন 60 মিটার, আপনারা আগে দেখবেন অপশনে কোথায় আছে 60 মিটার, এখানে 45, এখানে 30, এখানে 55। যখনই পেয়ে যাচ্ছেন 60 মিটার, সেটাই হচ্ছে আপনার উত্তর। তখন আর আপনারা কষ্ট করে 20, 10, 15, এই 20 এগুলার কিছুই বের করতে হবে না, অর্থাৎ পানিতে কতটুকু আছে সেটা বের করার কোনো দরকার নেই। কিন্তু যখনই প্রশ্নে এখানেও 60, এখানেও 60, এখানেও 60, এখানেও 60 যদি কনফিউজ করে দেয় আপনাকে যে কোনটা উত্তর হবে, তখন তো আপনি শুধু 60 মিটার বের করে পারবেন না উত্তর কোনটি সঠিক। তখন আপনি পানিরটা বের করতে যাবেন, বা কাদায় যদি বলে কাদারটা বের করতে যাবেন। অর্থাৎ যত টাইম আপনি সেভ করতে পারবেন পরীক্ষার হলে, ততই আপনার পরীক্ষাতে টিকার সম্ভাবনা খুবই বেশি। তো ভিউয়ার্স, এবার চলুন আমরা 5 নাম্বার অঙ্কটি দেখি, যে অঙ্কটি কিন্তু 14তম বিসিএস পরীক্ষাতে এসেছে। তো প্রশ্নটা একটু খেয়াল করুন, প্রশ্নটা আসলে অনেক লম্বা দেখে অনেকেই ভয় পায়। তো একটু খেয়াল করুন, এক গোয়ালা তার ক সংখ্যক গাভীকে, অর্থাৎ কতগুলো গাভী ছিল সেটা আমরা জানি না, আমাদের সেই গাভীর সংখ্যাই বের করতে বলেছে। অর্থাৎ ক সংখ্যক গাভীকে তার 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে দিল হাফ অংশ, অর্থাৎ 2 ভাগের 1 অংশ, দ্বিতীয় পুত্রকে দিল 4 ভাগের 1 অংশ, এবং তৃতীয় পুত্রকে দিল 5 ভাগের 1 অংশ, এবং বাকি 60টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল, অর্থাৎ ওই গোয়ালার কতটি গাভী ছিল সেই গাভীর সংখ্যা বের করতে বলেছে। তো ঠিক সেম একটু আগে আমরা যে শর্টকাট পদ্ধতিতে করেছি, এই অঙ্কটিও শর্টকাট পদ্ধতিতেই করব, খেয়াল করুন। তো শর্টকাট পদ্ধতিতে করার জন্য আমার যে জিনিসটি মনে রাখতে বলেছিলাম সেটি হচ্ছে হরগুলোর লসাগু করতে হবে সবার প্রথমে। এখানে হর আছে কত, 2, 4 এবং 5, অর্থাৎ যেই ভগ্নাংশগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোর হরগুলোকে নিয়ে আমরা লসাগু করব। তো আমি আপনাদেরকে একটি লসাগু করে দেখাচ্ছি, খেয়াল করুন। এখানে কত কত আছে হর, 2, 4, 5। তো এটাকে সবচেয়ে ছোট কোন সংখ্যা দ্বারা ন্যূনতম দুইটা সংখ্যাকেও ভাগ যায় এরকম দেখবো আমরা। তো আমরা যদি 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 1 কে 2, 4 কেও 2 দিয়ে ভাগ যাচ্ছে 2 2 4, কিন্তু 5 কে 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই যেরকম আছে সেরকমই বসিয়ে দিলাম। এরপরে এইগুলাকে, এই যে নিচের এগুলাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে না, অর্থাৎ ন্যূনতম দুটি সংখ্যাকে ভাগ যাচ্ছে না। তো তাহলে আমরা কি করব, তারপরে এই সংখ্যাগুলো সব গুণ করে দিব, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করব, 2 1 কে 2, 2 2 4, 4 5 20, অর্থাৎ সবগুলো গুণ করে দিব। গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, অর্থাৎ 2 গুণ 1 গুণ 2 গুণ 5। তো গুণ করলে 2 1 কে 2, 2 2 4, 4 5 20। তার মানে আমাদের লসাগু হচ্ছে 20, অর্থাৎ 2 4 এবং 5 এর লসাগু আমরা পেয়ে গেলাম কত, লসাগু পেয়ে গেলাম 20। জাস্ট কি বলেছিলাম, যেটা লসাগু পাবো তার সাথে অবশিষ্ট যে অংশটুকু দেওয়া আছে বা যেই সংখ্যাটা দেওয়া আছে সেটা শুধু গুণ করে দিলেই আমার উত্তর। তো এখানে চতুর্থ যে তার পুত্র, তাকে 7টি গাভী দিয়ে দিয়েছে। তার মানে 20 এর সাথে আমরা যদি 7 গুণ করে দেই, 20 এর সাথে 7 গুণ করে দিলে, অর্থাৎ লসাগুর সাথে আমরা 7টা গুণ করে দিব, তাহলে হয় 7 দুগুণে 14, আর এই শূন্যটা বসিয়ে দিলাম। তাহলে দেখুন 140, অর্থাৎ ওই গোয়ালার গাভীর সংখ্যা ছিল কতটি, 140টি। একদম মুহূর্তের মধ্যে অঙ্কটি সলভ করে ফেলতে পারলাম। আর যদি এটাকে আমরা গতানুগতিক পদ্ধতিতে করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু যদি প্রিলিতে এই অঙ্কটি আসে এবং প্রাইমারি শিক্ষকে আসে, তাহলে আমরা মুহূর্তের মধ্যে অ্যান্সার বের করে ফেলতে পারবো 140। তো এভাবে করে কিন্তু আমরা মুহূর্তের মধ্যে অঙ্কগুলো সলভ করে ফেলতে পারি। তো চলুন এবার আমরা 6 নম্বর অঙ্কটি দেখি, সম্পত্তির অঙ্কতে চলে যাচ্ছি আমরা। অঙ্কটা খুবই মজার একটি অঙ্ক, একটু খেয়াল করুন। বলেছে কোন সম্পত্তির হাফ অংশের মূল্য হচ্ছে 16,000 টাকা, তাহলে ওই সম্পত্তির 8 ভাগের 1 অংশের মূল্যের 4 গুণ কত হবে। তো এখানে আসলে এই জায়গার কাজটা করতে পারলে বা ধরতে পারলে কিন্তু অঙ্কটা সলভ করতে পারবেন মুহূর্তের মধ্যে। আপনাকে বের করতে বলছে 8 ভাগের 1 অংশের মূল্যের 4 গুণ, অর্থাৎ আমি শর্টকাটে দেখাচ্ছি কিভাবে মুহূর্তের মধ্যে সলভ করে ফেলতে পারবেন, একটু খেয়াল করুন। 8 ভাগের 1 অংশে 8 ভাগের 1 অংশের মূল্যের 4 গুণ, অর্থাৎ লিখে নিব আগে আমরা 8 ভাগের 1 অংশ, এর সাথে বলেছে 4 গুণ, এই 4 গুণ করে দিলাম। জাস্ট এবার কি করতে হবে, এই 4টা তো হচ্ছে উপরের সংখ্যা, তাই না? এই 4 দিয়ে যদি আমরা 8 কে কাটি তাহলে 4 দুগুণে 8, তাহলে এখানে কত থাকতেছে, অর্থাৎ হাফ। তার মানে আমাকে কিন্তু এখানে আসলে হাফ অংশের মূল্য বের করতে বলেছে, অর্থাৎ হাফ অংশের যে মূল্য সেটা সমান কত সেটা বের করতে বলেছে। কিন্তু দেখুন প্রশ্নটা একটু ঘুরিয়ে বলেছে যে 8 ভাগের 1 অংশের মূল্যের 4 গুণ কত। তো জাস্ট আমরা এখানে হাফ অংশ বের করে নিলাম, অর্থাৎ 8 ভাগের 1 গুণ, যেহেতু 4 গুণ বলেছে তাই 4 গুণ করে দিলাম। 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে নিচে থাকে 2, উপরে থাকে 1, অর্থাৎ হাফ অংশ। তো একটু খেয়াল করুন, আমার কিন্তু প্রশ্নের ভিতরে হাফ অংশের মূল্য দিয়েই দিয়েছে, অর্থাৎ 16,000 টাকা।
তাহলে বলুন তো হাফ অংশের মূল্য কত হবে? হাফ অংশের মূল্য হচ্ছে 16,000 টাকা। একদম সিম্পল। অর্থাৎ এভাবে করে কিন্তু মুহূর্তের মধ্যে আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি খুব সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। এটি কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2005-এ এসেছে। 6 নম্বরের অঙ্কটি একটু খেয়াল করুন। এক খণ্ড জমির 8 ভাগের 3 অংশের মূল্য হচ্ছে 375 টাকা হলে ওই জমির 5 ভাগের 1 অংশের দাম কত? তো আমরা অনেকেই ঐকিক নিয়মের অঙ্ক পারলেও সাজাতে পারি না, অর্থাৎ কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে। অর্থাৎ আমি আগে একটু গতানুগতিকটা দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করুন। এই অঙ্কটি যদি আমরা গতানুগতিকে সলভ করি তাহলে এরকম হইতো, আমি শুধু জাস্ট মূল কথাগুলো লিখবো না, শুধু আমরা জাস্ট সংখ্যাগুলো লিখবো। অর্থাৎ 8 ভাগের 3 অংশের মূল্য হচ্ছে কত? 375 টাকা। তাহলে এক অংশের বের করতে হবে, অর্থাৎ আগে গতানুগতিকটা দেখাচ্ছি কোথায় সমস্যা হয় স্টুডেন্টদের বেশিরভাগ। তো খেয়াল করুন, যদি এক অংশের মূল্য বের করি 375 উপরে হবে এবং নিচে কি হবে উপরে কি হবে এই জিনিসগুলো নিয়ে অনেকে কনফিউশন পড়ে যায়। অর্থাৎ 8টা হবে চলে যাবে উপরে, 3টা চলে আসবে নিচে। এরপর আবার আমাকে বের করতে বলছে 5 ভাগের 1 অংশের মূল্য কত, অর্থাৎ নিচে 5 উপরে 1, এই অংশের মূল্য কত। এই ক্ষেত্রে 5 কি উপরে যাবে নাকি 5 নিচে থাকবে, এইগুলো নিয়ে আসলে অনেকেই কনফিউশনে থাকেন। তো তাদের জন্য একটা শর্টকাট দেখাবো। এখানে 5টা নিচেই থাকবে আর 1 উপরে যাবে। তো 1 এটা গুণ আকারে লিখলেও হয় না লিখলেও হয়। তো জাস্ট এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সিম্পলি, তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। আমি করে দেখাচ্ছি। তো আমরা যদি 375-কে 5 দ্বারা কাটাকাটি করি তাহলে পাচ্ছি এখানে 75। তো 75-কে যদি আবার আমরা 3 দিয়ে কাটাকাটি করি অর্থাৎ 3 25 75, অর্থাৎ এখানে হবে 25। তো একটু খেয়াল করুন 25 আছে আর এখানে আছে 8, 25 আর 8 গুণ করব, 4 দিয়ে যদি 25-কে গুণ করি 4 25 100, তাহলে 8 25 কত হবে? 8 25 হচ্ছে 200। তো আমরা উত্তরটা পেয়ে গেলাম 200। এখন যারা এই যে এগুলো বসাতে পারেন না 375 উপরে হবে কিনা, 8 কি উপরে হবে না নিচে হবে, 3 উপরে হবে না নিচে হবে, 5 কোথায় হবে, তো তাদের জন্য জাস্ট একটু হালকা সিম্পল একটা জিনিস একটু শেয়ার করতে চাই, যদিও এটা খুবই সহজ। সেটা হচ্ছে 375, অর্থাৎ যেই মূল্যটা দেওয়া থাকবে সেটা সবসময় আগে লিখে ফেলবেন 375, এটা সবসময় উপরে থাকবে। ওকে, এরপরে যে কাজটা আমরা করব একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, একদম সিম্পল। সেটা হচ্ছে গিয়ে মানে আমার কোনো অঙ্ক লিখতে হবে না, পিলির জন্য যদি আসে বা প্রাইমারি শিক্ষকে আসে আমরা এভাবে করব যে যে অংশটার মূল্য দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবো উপরে, নিচে এরকম একটা দাগ দিয়ে নিব। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে 5 ভাগের 1 অংশের মূল্য বের করতে বলছে, তার মানে কি বের করতে বলছে সেটা আগে লিখবো। অর্থাৎ কত অংশ বের করতে বলছে? 5 ভাগের 1 অংশ বের করতে বলছে। তো এইটার পাশাপাশি আমরা এবার যেটার অংশ দেওয়া ছিল সেটাও এখানে লিখে নিব, এভাবে লিখে নিব। আপনাদের কিন্তু বারবার বলছি যেটা বের করতে বলবে সেটা বাম পাশে রাখবেন এবং যেটা দেওয়া আছে সেটা ডান পাশে রাখবেন। এরপরে কোনাকুনি গুণ করে দেন, এরকম তীর চিহ্নটা ব্যবহার করে কোনাকুনি গুণ করে দেন। তো কোনাকুনি গুণ করলে 5 এর সাথে 3, 3 5 কত হয়? 15, এটা লিখবো ডান পাশে, এটা লিখলাম ডান পাশে। এবং 8 এর সাথে 1 গুণ করলে হয় 8 1 8, এটা লিখলাম বাম পাশে। তো এবার যে জিনিসটা একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝে যাবেন। ডান পাশে যেটা লিখেছি আমরা, অর্থাৎ ডান পাশে যেটা লিখেছি অর্থাৎ 15, সেই সব সময় ডান পাশেরটা হবে নিচে এবং বাম পাশেরটা হবে উপরে। একদম সিম্পল। যদি কেউ কনফিউশনে পড়ে যান 3 উপরে না 5 উপরে, 8 উপরে না নিচে হবে, ঠিক আছে, যদি এরকম কনফিউশনে পড়ে যান তাহলে ঠিক সেম এরকম করে করে জাস্ট ক্যালকুলেশন করে ফেললেই কিন্তু আপনারা উত্তরটা পেয়ে যাবেন। 15 দিয়ে 375-কে কাটলে হয় 25, 8 25 হচ্ছে 200। তো আমি আপনাদের এরকম আরো একটা অঙ্ক দেখাচ্ছি। তো ধরুন এই অঙ্কটা 7 নম্বর অঙ্কটা, কোন সম্পত্তির 8 ভাগের 7 অংশের মূল্য 9,212 টাকা হলে সম্পত্তির 4 ভাগের 3 অংশের মূল্য কত? তো একটু খেয়াল করুন, তো আমি প্রথমে কি বলেছি, যেই সংখ্যাটা দেওয়া আছে অর্থাৎ মূল্যটা দেওয়া আছে সেটা আগে লিখে ফেলবেন উপরে 9,212। এই জিনিসটা এই পদ্ধতিটা শুধুমাত্র তাদের জন্য যারা কনফিউশনে পড়ে যান যে কোন সংখ্যাটা উপরে হবে কোন সংখ্যাটা নিচে হবে, তাদের জন্য জাস্ট। ওকে, তো আমি সেই সংখ্যাটা লিখে নিলাম, যেই মূল্যটা দেওয়া আছে 9,212, এটা নিচে এভাবে দাগ দিব। দাগ দেওয়ার পরে আমার কাজ কি, কোন অংশটুকু বের করতে বলেছে সেটা আগে লিখব, অর্থাৎ 4 ভাগের 3 বাম পাশে লিখে নিব এবং 8 ভাগের 7টা পরে লিখব, 8 ভাগের 7টা পরে লিখব যেটা দেওয়া আছে। এরপরে কাজ কি, কোনাকুনি গুণ করে দিব, এটা এদিকে এটা এদিকে, 4 7 কত? 28। 4 এর সাথে 8 গুণ করে, সরি 4 এর সাথে 7 গুণ করে 4 7 28 পেলাম, সেই 28 কিন্তু আমরা ডান পাশে লিখবো, একটু খেয়াল করিয়েন। আর এই যে 8 এর সাথে 3 গুণ করে তীর চিহ্নের মাথা যেদিকে সেদিকে লিখবেন, অর্থাৎ 3 8 24, 3 8 24, এটা হচ্ছে বাম পাশে লিখলাম, এটা বাম পাশে লিখলাম।
তাহলে কি বলেছিলাম একটু আগে, যে ডান পাশে গুণ করে যেই সংখ্যাটা পাবো, ডান পাশ সবসময় বসবে নিচে, ডান পাশ সবসময় বসবে কি নিচে, আর বাম পাশটা হচ্ছে উপরে। এবার জাস্ট এটাকে ক্যালকুলেশন করলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। আমি অল্প একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরা করবেন। যদি আমরা এটাকে 4 দিয়ে কাটি, 4 ছক 24, 4 সাতা 28, অর্থাৎ নিচে আছে এরকম, খেয়াল করুন, আর উপরে কি আছে আমি লিখে দিচ্ছি 9212 গুণ 6, আর নিচে হচ্ছে 7। এটাকে ক্যালকুলেশন করে আপনারা বলুন উত্তর কত, অর্থাৎ এটাই আজকের আপনাদের এইচডব্লিউ। আপনারা বলুন উত্তরটি কত, অর্থাৎ 7 নম্বর অঙ্কের উত্তরটি কত হবে। তো ভিউয়ার্স, আজ তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।